अस्सलाम वालेकुम एंड हेलो एवरीवन, वेलकम बैक टू द चैनल। वी होप आप सब ठीक ठाक होंगे, खैरियत से होंगे। आज इस वीडियो में हम रिएक्ट करने जा रहे हैं, उसका टाइटल है जी डिस्कवर बंचखली टी गार्डन्स एंड मिनी कश्मीर ऑफ बांग्लादेश। टी गार्डन्स एंड मिनी कश्मीर, यार ये टाइटल तो बड़ा जबरदस्त है। और आप ये देखो कि इस टाइटल को पढ़ के ना हमारी एक्सपेक्टेशंस बहुत ज्यादा मेरे ख्याल से ब्यूटी अनलिमिटेड हो जाएगी और अल्टीमेट भी हो हमें जाएगी। बहुत ज्यादा ग्रीनरी नजर आने वाली है यहाँ। जल्दी से चलते हैं, वीडियो देखते हैं, उसके बाद करते हैं डिस्कशन। चलिए, इससे पहले वीडियो को स्टार्ट करें। चैनल पे नए तो प्लीज सब्सक्राइब कर लें और बेल आइकन प्रेस करना बिल्कुल मत भूलिएगा। तो चलिए चलते हैं अपनी वीडियो की तरफ और हमें आपके रिएक्टिंग नेबर्स। चलिए जी वीडियो को स्टार्ट करते हैं। 3, 2, 1 एंड गो। वाह, বাঁশখালী বাংলাদেশের দক্ষিণ পূর্ব উপকূলে অবস্থিত অনন্য সৌন্দর্যে ঘেরা একটি শান্ত জনপদের নাম, যেখানে রয়েছে পাহাড়, সমুদ্র আর প্রকৃতির নিস্তব্ধতার এক মনোমুগ্ধকর মেলবন্ধন। এই জনপদের প্রতিটি ভাঁজে ভাঁজে লুকিয়ে আছে প্রকৃতির এক একটি বিস্ময়কর মহিমা। রয়েছে সমুদ্র উপকূলীয় সুবিস্তৃত চা বাগান, বাঁশখালী ইকো পার্ক ও বর্তমান সময়ের বহুল জনপ্রিয় মিনি কাশ্মীর খ্যাত বাঁশখালীর চাম্বলে অবস্থিত উঁচু নিচু পাহাড়ের মতো অসম্ভব সুন্দর কিছু জনপ্রিয় পর্যটন স্পট। এছাড়াও এই বাঁশখালীতেই রয়েছে 37 কিলোমিটার দৈর্ঘ্যে বিস্তৃত বাংলাদেশের দ্বিতীয় দীর্ঘতম সমুদ্র সৈকত। পাহাড়, সমুদ্র আর প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্য একসাথে উপভোগ করতে চাইলে আপনাকে অবশ্যই আসতে হবে এই বাঁশখালীতে। আজকের ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব বাঁশখালীর সবচেয়ে জনপ্রিয় পর্যটন স্পটগুলোর আসল সৌন্দর্য এবং দেওয়ার চেষ্টা করব এই বাঁশখালী ভ্রমণের একটি পূর্ণাঙ্গ ভ্রমণ গাইডলাইন। তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভ্রমণ গল্প নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি এই বাঁশখালীকে নিয়ে। বাঁশখালীর অপরূপ সৌন্দর্য উপভোগ করার জন্য আমাদের সর্বপ্রথম গন্তব্য হচ্ছে বন্দরনগরী চট্টগ্রাম। ঢাকা অথবা দেশের যে কোনো প্রান্ত থেকে চট্টগ্রাম রুটে যে কোনো বাসে করে চলে আসতে পারেন এই চট্টগ্রাম শহরে। সেক্ষেত্রে বাসের শ্রেণীভেদে জনপ্রতি ভাড়া পড়বে 650 টাকা থেকে 1200 টাকা পর্যন্ত। অন্যদিকে আপনারা চাইলে আমাদের মতো এই ভ্রমণটিকে কিছুটা বাজেট ফ্রেন্ডলি ভাবে সম্পন্ন করতে চাইলে বেছে নিতে পারেন রাত 11টা 45 মিনিটের চট্টগ্রাম মেইল ট্রেনটি। সেক্ষেত্রে জনপ্রতি ভাড়া পড়বে মাত্র 140 টাকা করে। যেহেতু মেইল ট্রেনের টিকিটে কোনো প্রকার আসন বিন্যাস করা থাকে না, তাই যাত্রার 1 থেকে 2 ঘন্টা পূর্বে ট্রেনের আসন গ্রহণ করাটা জরুরি। অন্যথায় সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ভ্রমণ করার মতো অভিজ্ঞতারও সম্মুখীন হতে পারে। সবকিছু ঠিক থাকলে সকাল 7টার আশেপাশে ট্রেন আপনাকে নামিয়ে দেবে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে। চট্টগ্রাম রেলওয়ে স্টেশন হতে জনপ্রতি 15 টাকা দিয়ে লোকাল সিএনজি করে চলে আসি চট্টগ্রাম নতুন ব্রিজ বা আমানত শাহ সেতু। বাঁশখালী সহ চট্টগ্রামের বিভিন্ন স্থানে যাওয়ার জন্য এখানেই পেয়ে যাবেন বিভিন্ন পরিবহন ব্যবস্থা। জনপ্রতি মাত্র 100 টাকার বিনিময়ে একটি বাসে করে আমরা রওনা হয়ে যাই বাঁশখালীর উদ্দেশ্যে, যা আমাদের মাত্র আধা ঘন্টায় নামিয়ে দেয় বাঁশখালীর চাঁদপুর বাজারে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বাঁশখালীর চাঁদপুর বাজারে। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মূলত বাঁশখালীর চাঁদপুর বাজার। আপনারা সকলেই জানেন গতকালকে আমরা ট্রেনে করে রওনা হয়েছিলাম চট্টগ্রামের উদ্দেশ্যে। সেখান থেকে আমরা একটি বাসে করে এই বাঁশখালীর চাঁদপুর বাজারে এসে পৌঁছেছি। আপনারা এখানে আসলেই বাঁশখালীর বিভিন্ন পর্যটন স্পট ঘুরে দেখার জন্য বিভিন্ন পরিবহন ব্যবস্থা পেয়ে যাবেন। যেমন এখানে সিএনজি রয়েছে, এছাড়া কিন্তু অটো রয়েছে। আপনারা এগুলো রিজার্ভ করে নিয়েও কিন্তু ঘুরে দেখতে পারেন। তো সকাল থেকে যেহেতু এখন আমাদের কিছু খাওয়া দাওয়া করা হয়নি, তো সর্বপ্রথম কাজটা হচ্ছে আমরা একটু আগে নাস্তা করে নেব সকালের। তো যাই হোক, চলুন পাশের একটা যে কোনো র্যান্ডম হোটেল থেকে সকালের নাস্তাটা সেরে নিই। সকালের নাস্তাটা সেরে নিয়ে আমরা বাঁশখালীর সৌন্দর্য উপভোগ করার জন্য বেরিয়ে পড়বো।
वहाँ के लोकल বাঁশখালীর চাঁদপুর বাজার সংলগ্ন একটি রেস্তোরাঁ থেকে জনপ্রতি মাত্র 50 টাকা দিয়ে সেরে নেই সকালের নাস্তা। সকালের নাস্তার পর্ব সেরে আমাদের প্রধান কাজ হলো সারাদিনের জন্য একটি সিএনজি কিংবা অটোরিকশা ভাড়া করে নেওয়া। তো যাই হোক, সকালের নাস্তা শেষে আমরা মূলত অনেকক্ষণ দামাদারের পর একটা সিএনজি ঠিক করতে পারছি। এই যে এই সিএনজিটা। তো আমরা যেসব জায়গায় যাব, মূলত আমরা আজকে যাব হচ্ছে চা বাগান, ইকো পার্ক এবং মিনি কাশ্মীর, এরপর হচ্ছে সাগর পার্ক। সবগুলো মিলিয়ে উনি 1200 টাকায় রাজি হয়েছে। আসলে এখানে অনেক দাম চায়, যেমন 2000 2500 থেকে শুরু করে অনেক বেশি চায়। তো এটা দামাদামি করে নিতে হবে আপনাদের। তো যাই হোক, চলুন এখন আমরা এই মামার সাথে 1200 টাকায় এই কয়েকটি স্পট ঘুরে দেখবো। আমাদের পূর্ব পরিকল্পনা অনুযায়ী দিনের শুরুতেই আমরা যাচ্ছি চাঁদপুর বাজারের পাশে অবস্থিত চাঁদপুর বেলগাঁও চা বাগানের উদ্দেশ্যে, যেখানে দেখা মিলবে মাইলের পর মাইল সুবিস্তৃত সমুদ্র উপকূলীয় নয়নাভিরাম চা বাগানের, যা আয়তনে প্রায় 3472 একর জায়গা জুড়ে বিস্তৃত। এদিকে আসলে রাস্তা ভালো না হওয়ার কারণে সিএনজি গুলো আসলে একদম ভিতর পর্যন্ত যাইতে পারে না। তো এখন আমরা এখানে সিএনজিটা আমাদের পার্কিং করলাম, আর এখান থেকে এই সিএনজি মামা সহ অল্প কিছু দূর হাঁটতেই চলে যাবে এখন সেই চা বাগানের দিকে। তো আমরা মোটামুটি 2 থেকে 4 মিনিট হেঁটে আসার পর এখন মোটামুটি চা বাগানের ভিতরে চলে এসেছি বলা চলে। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে চা গাছ। এগুলো গাছগুলো এখনো ছোট ছোট, আর উপরে যে বড় গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছটাকে ছায়া দেওয়ার জন্য মূলত এই গাছগুলো লাগানো হয়েছে। মূলত চা বেশি রোদে হয় না, তার জন্য আসলে এরকম গাছের প্রয়োজন হয় যেন ছায়া পড়ে কিছুটা, যার জন্য এই গাছগুলো রোপণ করা হয়েছে, এই বড় বড় গাছগুলো। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন, এখান থেকে তো পুরাতন চা বাগানটা শুরু। এই যে দেখুন এখানে কত সুন্দর ঘন একদম চা বাগানটা, এবং পাতাগুলো একদম কালো হয়ে আছে, গাঢ় সবুজ বলে যেটাকে, অসম্ভব সুন্দর কিন্তু। আর এইটা হচ্ছে পুরোটা হচ্ছে পুরো নতুন এরিয়া, আর এই জায়গাটা হচ্ছে পুরাতন এরিয়া। তো যাই হোক, এখন আমরা সামনের দিকে যাব। সামনে আসলে সৌন্দর্য আরো অনেক বেশি। লোকমুখে জানা যায় এই চা বাগানটি 1912 সালে ইংরেজরা শুরু করেছিলেন। পরবর্তীতে 1947 সালে দেশ বিভাগের পর বাগানটির মালিকানায় অনিশ্চয়তা ও অব্যবস্থাপনা দেখা দেয়, ফলে অধিকাংশ জমি চলে যায় স্থানীয় অধিবাসীদের দখলে। স্বাধীনতার পরে বাংলাদেশ টি ইন্ডাস্ট্রিজ ম্যানেজমেন্ট কোম্পানি এর উদ্যোগে এই বাগানটি চা বোর্ডের আওতাভুক্ত করা হয়, যা বিভিন্ন সময় বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত হয়ে বর্তমানে সিটি গ্রুপের ব্যবস্থাপনায় পরিচালিত হচ্ছে। তো আমরা প্রথম পাহাড়টার পর দ্বিতীয় পাহাড়টির যখন একদম মুখে এসেছিলাম, মানে যেখানে পাহাড় কেটে মূলত রাস্তাটা তৈরি করেছে, এখানে যখন প্রবেশ করলাম মনে হলো যে সৌন্দর্যের আরেকটি দুয়ার খুলে গেল। সত্যি এতটা সুন্দর এই বাগানটা, মাশাআল্লাহ অনেক সুন্দর। আপনি দেখুন, জাস্ট অসম্ভব সুন্দর। আল্লাহ তাআলার কি সৃষ্টি দেখুন। এরকম সমুদ্র উপকূলীয় অঞ্চলেও যে এত সুন্দর চা বাগান আছে, এটা আসলে সত্যি আমি নিজ চোখে না দেখলে কখনোই বিশ্বাস করতাম না। দেখুন, আমাদের সিলেট এবং শ্রীমঙ্গলে যে চা বাগানগুলো আমরা দেখে থাকি, তার থেকে কি কোনো অংশে সৌন্দর্য কম আছে বলুন? তো দেখুন, মাশাআল্লাহ অনেক সুন্দর। আপনারা যদি এই বাঁশখালীকে একটু প্রপারভাবে এক্সপ্লোর করেন, আমার মনে হয় যে এখান থেকে আরো খুব ভালো ভালো সৌন্দর্য তুলে আনা সম্ভব বা খুঁজে আনা সম্ভব। তো যাই হোক, চলুন আমরা একটু সামনে যাব, যেখানে সম্ভবত আজকে চা পাতা তুলতেছে, সেটা একটু দেখবো, সেটা উপভোগ করবো কিভাবে চা পাতাগুলো তোলে। अच्छा, ये हाथ से कर रहे हैं काम। তো মাশাআল্লাহ দেখতে পারলেন কতটা সুন্দরভাবে তারা আসলে চা পাতা তোলে, এবং এখন মূলত দুপুর হয়ে গেছে, তারা আসলে চা পাতাগুলোকে নিয়ে চলে যাচ্ছে ওজন দেওয়ার জন্য। আজকে কতটুকু চা পাতা তুলেছে সেটার উপর ভিত্তি করে তাদেরকে আজকে মজুরি দেওয়া হবে। তো এই হচ্ছে চা বাগানের মানুষের জীবন, তাদের জীবিকা এভাবেই চলে আসলে। তো মাশাআল্লাহ অনেক সুন্দর, দেখতে ভালোই লাগে। এই চা বাগানটার ভিতরে আসলে, বা এই চা বাগান না, যে কোনো চা বাগানের ভিতরে আসলেই আসলে একটা শান্ত পরিবেশ কাজ করে, মনের ভিতরে একটা শান্তি কাজ করে। তো এখানে এসে একটি বিষয় জানতে পারলাম যে এখানে যারা চা শ্রমিক রয়েছে, যারা মূলত চায়ের পাতা কাজ তুলে এবং এই চা বাগানে কাজ করে, তারা মূলত উপজাতি না। সাধারণত আমরা শ্রীমঙ্গল বা সিলেটে যেগুলো দেখি,
একটা উপজাতি সম্প্রদায় আছে যারা মূলত এই চা বাগানের সাথে, চা বাগানের কাজের সাথে আসলে ওতপ্রোতভাবে জড়িত। বাট এখানে যারা আছে এরা আসলে বাঙালি, বাট তাদের ভাষার মধ্যে কিছুটা ব্যতিক্রমত আছে যেটা লক্ষ্য করা যায়। তারা আসলে একটু ভিন্ন ধর্মী ভাষায় কথা বলে, সেটা আসলে বোঝা যায় না। বাট তারা আসলে উপজাতি না, বাংলাদেশি বাট ভাষাটা আলাদা, এই হলো পার্থক্য। তো এটাও একটা ইন্টারেস্টিং বিষয়। বাঙালিরা আসলে এভাবে চা বাগানে এত সুন্দরভাবে কাজ করতেছে। চা বাগানের অপরূপ সৌন্দর্য উপভোগ করে আমরা আবারও ফিরে আসি আমাদের রিজার্ভকৃত সিএনজির নিকটে। সিএনজি যোগে এবারে আমাদের গন্তব্য, আমাদের আজকের দিনের দ্বিতীয় গন্তব্যস্থল বাঁশখালী ইকো পার্কের উদ্দেশ্যে। सही कश्मीर की सब मिला रहे हैं, लेकिन हमारे लिए ये बिल्कुल नई चीज है ना, मतलब ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি বাঁশখালী ইকো পার্কের সামনে। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাঁশখালী ইকো পার্কের যে গেট, ঢোকার গেট। এই দিক দিয়ে তো এখন আমাদের প্রবেশ করতে হবে। আমরা আমাদের সিএনজিটা মূলত এখানে পার্কিং করছি, আর এখন আমরা এদিক দিয়ে ঢুকবো। সম্ভবত টিকিট কাটতে হবে। তো জনপ্রতি 50 টাকা আমরা একটা টিকিট কেটে নিলাম, যেটাতে মূলত এই ইকো পার্কে প্রবেশ করতে হয়। তো যাই হোক, এখন আমরা আসলে ভেতরে প্রবেশ করব। তার আগে এখানে একটা ম্যাপ আছে, আপনারা চাইলে কিন্তু এই ম্যাপের দিক নির্দেশনা ফলো করে এই পার্কটা ঘুরে দেখতে পারেন। সেক্ষেত্রে আপনি মানে হ্যাসেল কম হবে, রুট আসলে ভুল হবে কম। এই পার্কে ঘুরে দেখার মতো উল্লেখযোগ্য 2 থেকে 3টি স্পট রয়েছে। উঁচু নিচু পাহাড়ে ঘেরা স্বচ্ছ পানির লেক, একটি ঝুলন্ত ব্রিজ ও চারদিকের নয়নাভিরাম সৌন্দর্য উপভোগ করার জন্য একটি ওয়াচ টাওয়ার। প্রায় 1000 হেক্টর জায়গা নিয়ে গড়ে ওঠা এই ইকো পার্কের মূল উদ্দেশ্যই হলো বন্যপ্রাণীর আবাসস্থল ও জীববৈচিত্র্য রক্ষা করা। প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এই পার্কের প্রায় 1/3 জায়গা জুড়ে রয়েছে অসংখ্য ঝাউ, ভেষজ ও অর্নামেন্টাল উদ্ভিদের সমারোহ। वाइल्ड एक्सपीरियंस लेना तो আমরা তো সিঁড়ি বেয়ে উপরে উঠে আসলাম, আর এখানে এসে সামনে একটা লেক রয়েছে, আর লেকের ওই সাইডটাতে একটা ঝুলন্ত ব্রিজ রয়েছে, দেখতে পাচ্ছেন। ওই যে রাঙ্গামাটির আদলে যে ঝুলন্ত ব্রিজ একটা দাঁড় করানো রয়েছে, বেশ সুন্দর লাগতেছে আসলে। এখানে আপনারা তো দিক নির্দেশনা পেয়ে যাবেন, এখানে লেখা রয়েছে ঝুলন্ত ব্রিজ। আপনারা এই পথটা অনুসরণ করে দিক দিয়ে গেলেই সে ঝুলন্ত ব্রিজ পেয়ে যাবেন। কিছুটা সামনে আসলে এখানে একটি বিশ্রামাগারও রয়েছে, যদিও বা এটা এখন সকলের জন্য অ্যাভেলেবেল কিনা আমি জানি না। তাছাড়া পাশে এখানে আপনারা চাইলে কিন্তু বসতে পারবেন। এখানে দেখুন একটা দোলনা রয়েছে, দোলনায় দোল খেতে পারবেন, বেশ কিছু বসার স্থান রয়েছে। তো যাই হোক, চলুন এই যে সামনে যে ঝুলন্ত ব্রিজটা দেখা যাচ্ছে, সেই ঝুলন্ত ব্রিজটার কাছে যাই। এটা আসলে বেশ সুন্দর। এটা আপনার রাঙামাটির যে ঝুলন্ত ব্রিজটা, ঠিক ওইটার আদলে কিছুটা তৈরি করা হয়েছে। মাশাআল্লাহ সুন্দর, নিচে লেক আর মাছ দিয়ে আসলে এই ঝুলন্ত ব্রিজটা বেশ সুন্দর লাগছে। দেখুন অসম্ভব সুন্দর, কিন্তু এদিকে লেক দেখা যাচ্ছে আর এই যে ব্রিজটা। তো আমরা আসলে এই ব্রিজটায় বেশ কিছুক্ষণ সময় অতিবাহিত করলাম, আর চারপাশটা দেখলাম। চারপাশে অনেক সুন্দর সুন্দর লেক আছে, আর ওই যে দেখা যাচ্ছে আরেকটা জিনিস হচ্ছে এখানকার ওয়াচ টাওয়ার। মূলত ওইখানে দাঁড়ালেও সব কিন্তু এখান থেকে দেখা যায়। তো আপনারা যদি চান এখানে এসে এই ব্রিজটা এসে ওই দিক দিয়ে এরপর আপনারা ওই ওয়াচ টাওয়ার দেখতে পাবেন, অথবা আপনারা যখন প্রথমে ঢুকবেন, ঢোকার পরে কিন্তু ওই দিক দিয়ে ওই ওয়াচ টাওয়ারটায় যেতে পারেন। তো এখান থেকে দেখা যাচ্ছে ওয়াচ টাওয়ারটা, দ্যাটস আর উঠলাম না, বাট ওইখান থেকে উঠে চারপাশের কিন্তু অনেক সুন্দর একটা ভিউ পাওয়া যাবে, যেটা আসলে আমি ড্রোনের মাধ্যমে আপনাদের দেখিয়েছি। সো আপনারা চাইলে কিন্তু ওই জায়গায় উঠে দাঁড়িয়ে চারপাশের এই ভিউটা উপভোগ করতে পারেন। अच्छा रूट देखो, ऐसे जाके यूं टर्न है और फिर कैसे जा रहे हैं वो। ইকো পার্কের অপরূপ সৌন্দর্য উপভোগ করে এবারে আমাদের গন্তব্য বাঁশখালীর চাম্বল ইউনিয়নে অবস্থিত মিনি কাশ্মীর খ্যাত বাঁশখালী পাহাড়ের উদ্দেশ্যে। বাঁশখালীর প্রধান সড়ক থেকে প্রায় 4 কিলোমিটার পূর্বে অবস্থিত এই পাহাড়। যাতায়াতের রাস্তা খুব একটা ভালো না হওয়ায় সিএনজি কিংবা ব্যাটারি চালিত রিক্সাগুলোও খুব একটা ভেতরে যেতে পারে না। তো আমরা মূলত যে অটোটা করে এসেছিলাম, অটোটা আমাদের বেশ খানিকটা আগে নামিয়ে দিয়েছে। মিনি কাশ্মীরটা হচ্ছে এখান থেকে একটু সামনে গেলেই
সো আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে মূলত গ্রিনারিটা শুরু। আমার মনে হয় যে একটু সামনে চলে গেলে ওই যে দেখা যাচ্ছে ওইটাই সম্ভবত সেই পাহাড়টা। এই মিনি কাশ্মীর যাওয়ার যে পথটা এটা আসলে সত্যি অসাধারণ। দেখুন কত সুন্দর একটা গ্রামীণ পথ, বাম পাশে এগুলো হচ্ছে পানের বরজ, একটা সুন্দর মেঠো রাস্তা, আর এই দেখুন ডান সাইডে ধান এবং অন্যান্য যেসব শাকসবজির গাছ দেখা যাচ্ছে। ওইদিকে কিছু পাহাড়ি বাসা দেখা যাচ্ছে, দেখুন পাহাড়ের কোলে কোলে। তো চারপাশটা আসলে পাহাড় দিয়ে ঘেরা, অসম্ভব সুন্দর একটা জায়গা। সো ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি সেই যে মিনি কাশ্মীর, কাঙ্ক্ষিত মিনি কাশ্মীর। ফার্স্ট লুকটা জাস্ট দেখুন কত সুন্দর, মাশাআল্লাহ অনেক সুন্দর। আমরা এখন যাব ওই পাহাড়গুলোর উঁচুতে উঠবো, অ্যান্ড ওখান থেকে আশা করা যায় আরও সুন্দর ভিউ পাওয়া যাবে। মিনি কাশ্মীর খ্যাত বাঁশখালীর এই পাহাড়ি অঞ্চলটি বাস্তবিক অর্থে প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড় ও সবুজের সংমিশ্রণের কারণে দিন দিন অসংখ্য পর্যটকের মন আকৃষ্ট করে চলেছে। বিশেষ করে যারা প্রকৃতিকে আরো এক ধাপ কাছে থেকে উপভোগ করতে চায় তাদের জন্য এটি হতে পারে একটি বেস্ট ডেস্টিনেশন। তবে ইতিবাচক দিকের পাশাপাশি রয়েছে বেশ কিছু সমস্যাও। রয়েছে হাতিসহ বিভিন্ন বন্যপ্রাণীর দ্বারা আক্রমণের ভয়, আত্মনিরাপত্তা ও যাতায়াত সহ নানাবিধি প্রতিবন্ধকতা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এখানকার প্রান্তিক পর্যায়ের কৃষকরা। নষ্ট হচ্ছে তাদের ফসলি জমি, বেড়ে চলেছে তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ। তবে প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে বিবেচনা করলে এক কথায় এই স্থানটি তার নিজের রূপ বৈচিত্র্যে অনন্য। তো যাই হোক, এই মিনি কাশ্মীরে আমরা বেশ খানিকটা সময় অতিবাহিত করলাম। চারপাশটা আসলে অনেক সুন্দর, দেখুন একদম সবুজ ভরা। আর এই কাশগুলো সত্যি এই জায়গার সৌন্দর্যটাকে আরো বেশ কয়েক গুণে বাড়িয়ে দিয়েছে। আরেকটা জিনিস খেয়াল করুন, এখান থেকে কিন্তু ওই যে দূরে কয়লা বিদ্যুৎ কেন্দ্র, সেই কয়লা বিদ্যুৎ কেন্দ্রটা দেখা যাচ্ছে, এবং এই যে এইদিকে দেখুন সাগর দেখা যাচ্ছে। তো যাই হোক, এখন বেলা অনেকটাই গড়িয়ে গেছে। তো আমাদের প্ল্যান আছে যে আমরা সাগরেও যাব, দেখি কতটুকু যেতে পারি, কারণ এখন বেলা যেহেতু বেশি নেই আর এখান থেকে যেতে বেশ খানিকটা ভালো সময় লাগবে। তারপরেও চেষ্টা করব, দেখি যেতে পারি কিনা। চাম্বলের অপরূপ সৌন্দর্য উপভোগ করে এবারে আমাদের গন্তব্য বাঁশখালীর সমুদ্র সৈকতের উদ্দেশ্যে। সিএনজি যোগে 30 মিনিটের পথ পাড়ি দিয়ে অবশেষে আমরা এসে পৌঁছাই গুনাগড়ি সমুদ্র সৈকতে। ফাইনালি আমরা কিন্তু চলে আসছি বাঁশখালীর সমুদ্র সৈকতে। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মূলত বাঁশখালীর সমুদ্র সৈকত। বাংলাদেশের মধ্যে দ্বিতীয় দৈর্ঘ্যতম সমুদ্র সৈকত হচ্ছে এটি। 37 কিলোমিটার দৈর্ঘ্যের এই সমুদ্র সৈকতটি আসলেই অনেক চমৎকার। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন, বেশ সুন্দর কিন্তু এই সমুদ্র সৈকতটা। আর ইতিমধ্যেই কিন্তু সূর্যাস্ত চলে গেছে, দেখতে পাচ্ছেন অসংখ্য পর্যটক এসেছে, তারা আসলে ঘুরে বেড়াচ্ছে। আর এখানকার সৌন্দর্যটা সত্যি অসাধারণ। বাঁশখালীর সবকটি জনপ্রিয় স্থান আজকে মূলত আমরা ঘুরে দেখলাম, তার মধ্যে এই সমুদ্র সৈকতটা আসলেই কিন্তু অন্যরকম। বাঁশখালীর যে কয়লা বিদ্যুৎ কেন্দ্রটি রয়েছে সেটাও কিন্তু এখান থেকে খুব সুস্পষ্টভাবে দেখা যায়। ওই যে দেখতে পারতেছেন, ওইটা হচ্ছে বাঁশখালীর কয়লা বিদ্যুৎ কেন্দ্র। ওখানে মূলত কয়লা দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়, এবং এই প্ল্যান্টটা আসলে অনেক বড়। যেহেতু এই পয়েন্টে আমরা আস্তে আস্তে এখন সূর্যাস্ত চলে গেছে, সেক্ষেত্রে আসলে ভিজিবিলিটি অতটা নেই, দ্যাটস আর কি দেখতে পাচ্ছি না। বাট এখান থেকে কিন্তু খুবই কাছে, আপনারা কিন্তু চাইলে এখান থেকে দেখতে পারবেন। সারাদিনের ঘোরাঘুরির পর শেষ বিকেলের বাকিটা সময় কাটিয়ে দেয় এই সাগর পাড়েই। স্নিগ্ধ বাতাস আর সমুদ্রের ঢেউ দেখে কখন যে সারাদিনের সব ক্লান্তি নিমেষেই দূর হয়ে যাবে তা আপনি নিজেই বুঝতে পারবেন না। আপনাদের সকলের সুবিধার্থে এ ভ্রমণের বিস্তারিত ব্যয়ের হিসাব ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, চাইলে দেখে নিতে পারেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব মাস্ট।
बहुत जबरदस्त, बहुत खूबसूरत वीडियो। और आप लोग ये देखो, जैसे जैसे हम बांग्लादेश की वीडियोस देखते जा रहे हैं हाँ ना, जी, डे बाय डे हमारे सामने नई से नई खूबसूरत जगह आ रही है। बिल्कुल और ऐसे ही आज है। भी जो जगह हमने यहाँ पे देखी है ना, वो कमाल की थी। खास तौर पे जो टी गार्डन्स हमें यहाँ पे नजर आए, और जिस तरह से हमें मिनी कश्मीर यहाँ पे दिखाया अच्छा, गया, उसको बड़ा अगर खूबसूरत कश्मीर था। से रिजेंबल किया ना तो हमें वही चीज नजर हाँ, आई, आप क्योंकि देखो- कश्मीर भी हमारा लश ग्रीन है। जारा हाँ, वो बिल्कुल सही exactly. दिया। वो बिल्कुल। देखो, आप जब ड्रोन विजुअल्स देख रहे हैं आपको उसके एग्जैक्टली अंदर, वही लोग आती वही है। वाली। ऐसा मैं ही तो बल्कि है। मामा को वीडियो के दौरान भी कह रहा था कि जिस तरह वो कोई ड्रीमी इमेज हम बनाते नहीं एआई के जरिए, हाँ। ये एग्जैक्टली वैसी जगह थी। अच्छा भाई, आप ये चीज देखें कि ये एक ऐसा परफेक्ट मिक्सचर है कि यहाँ पे आपको टी गार्डन्स भी मिल रहे हैं, आपको हाँ। हिल्स भी मिल रहे हैं, और साथ में आपको प्यारा सा बीच भी मिल बीच रहा है भी यहाँ मिल पे। रहा है। और इको पार्क को बिल्कुल इको पार्क भी यहाँ मिल पे रहा है। इतना ज्यादा खूबसूरत था। मतलब ऐसी जगह पे अगर हमें जाना हो ना, मतलब फैमिली के साथ हाँ जाए जी। हम लोग, और टाइम लेके जाए, तो आप देखो कि आप कितना ज्यादा चीजों को एक्सप्लोर कर सकते हो, Yes, और कितनी सारी बिल्कुल। इन्फॉर्मेशन आप आपको देखिए, मिल मुझे तो सकती है। लेक कितनी खूबसूरत लग रही थी, वहां पे बीच में स्पीशीज भी हमने देखी हाँ, दो जो- तीन। जो वाओ! मुझे हमेशा ही देख के डर लगता है अच्छा, उसको ये ना। क्रोकोडाइल नहीं था वैसे। जो भी था, नहीं था। जो भी था, बस पानी में था, और मैं डर गई थी उसको देख के ना। लेकिन जो ब्लू बटरफ्लाई देखी ओह, हमने, वो बहुत बहुत ज्यादा प्यारी थी। खूबसूरत थी। अच्छा, जो बीच के व्यूज हमें दिखाए गए, विजुअल्स हमने यहाँ पे देखे, वो भी बहुत एक तो ज्यादा मौसम बड़ा खूबसूरत औसम किस्म का हाँ, था ना। हाँ। हाँ। देखो, ये अच्छा है ना, जब आप फन टाइम एंजॉय करना चाहते हो, फैमिली है, फ्रेंड्स है, किन के साथ भी आप जाओ वहां पे, आप देखो आपको कितना मजा आता और है। मुझे लगता है बिल्कुल। कि रेस्टोरेंट्स और मॉल्स में जाने की बजाय ना इस तरह से नेचर में जाना हेल्दी चाहिए, ज्यादा एक्टिविटीज अच्छा होती लगता है है। ये, बिल्कुल मतलब इस आपका तरह से। वेकेशन जो है ना वो दुबाला हो जाता है, हाँ, मजा आता है हाँ, आपको और बहुत फिर ज्यादा। आज की वीडियो में भी हमें पूरा ट्रैवल गाइड यहाँ पे मिला कि आप कहाँ से जा सकते हो, बस कहाँ से लेनी है, ट्रेन कहाँ से ट्रेन कहाँ लेनी से है, लेनी है। और उसके बाद आपको जो राइड्स बुक करवानी और है, कितने वो कैसे एक्सपेंसेस कैसे। आएंगे वो हाँ, आपको और सब सबसे कुछ अच्छी उन्होंने बात ये बता जो मैं दिया। हर दफा करता होता हूँ कि बांग्लादेश की हर रोड पे सीएनजी चलता है, और ये बात मुझे बहुत पसंद बेस्ट है। है, हाँ। बेस्ट हर है, कोने बिल्कुल। तक सीएनजी जाता बिल्कुल है। ऐसे ही है। और ये वीडियोस देख देख के ना आप लोगों की, हम लोगों ने भी यहाँ जितना ट्रैवल करना होता है ना, हम अब अपना यहाँ से राइड बुक ऐसे- करवाते हैं तो बिल्कुल। रिक्शा की होती है। बिल्कुल हाँ, इसी ऐसा ही तरह है। से है, और बहुत मजा आता है, क्योंकि आप लोगों को देख के ना हमारा कॉन्फिडेंस भी बढ़ गया। बहरहाल, वीडियो की तरफ वापस आए तो बहुत अच्छी वीडियो थी, बहुत खूबसूरत जगह, हम लोगों ने बहुत इंजॉय किया। बाकी ऐसी कोई इन्फॉर्मेशन जो हमें यहाँ नहीं पता चल सकी, वो आप हमें जरूर गाइड कीजिएगा। वीडियो कैसी लगी, हमारा रिएक्शन कैसा लगा, आपने जरूर बताया। अगर अच्छा लगा हो तो वीडियो को लाइक और चैनल को सब्सक्राइब करना बिल्कुल मत भूलिएगा। मिलते हैं आपसे अगली वीडियो में, अपना बहुत ख्याल रखिएगा।